গতকাল ডিএ নিয়ে যখন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়, মুখ্যমন্ত্রী বলেছিলেন বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য যাব না। আর এই নিয়ে পাল্টা কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলছেন মুখ্যমন্ত্রীর বলার আর কিছুই নেই। মহার্ঘ ভাতা 4% দেওয়া হবে এপ্রিল মাসে। আমি এটা নিয়ে কোনো কোশ্চেন আপনাদের কাছে করব, উত্তর দেব না। যা বলার আমি বিধানসভায় বা ওই দিন আপনারা কোশ্চেন করেছিলেন দিয়ে দিয়েছি। বাদ বাকিটা ম্যাটার ইজ সাবজুডিস। আমি সাবজুডিস ব্যাপারে কোনো কমেন্টসে যাব না। কর্মচারী এবং পেনশনার্সদের যে লড়াই, এই লড়াই অত্যন্ত লেজিটিমেট লড়াই এবং মার্চের মধ্যে যদি 25% টাকা না দেন আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। বিজেপি অলওয়েজ তাদের সঙ্গে আছে। আমাদের বিজেপির যে কর্মচারী পরিষদ ছিল এই ডিএ লিগ্যাল ব্যাটেলে তারাও অংশগ্রহণ করেছে। লিগ্যাল সাপোর্ট ফ্রম বিজেপি আমরা কমপ্লিটলি দিয়েছি। আমরা অ্যাসেম্বলির ইনসাইড আউটসাইড সব জায়গায় বলেছি আগামী দিনে মুখ্যমন্ত্রী যদি ভাইলেশন অব দি করেন সুপ্রিম কোর্টের জাজমেন্ট, কোর্ট কন্টেম্পটের যে লড়াই কর্মচারী সংগঠনগুলো করবে তাতে বিজেপির মরাল সাপোর্ট, অ্যাক্টিভ সাপোর্ট থাকবে। নির্বাচনের আগে রাজনৈতিক মঞ্চ থেকে দেদার প্রবচন কানে আসছে, কিন্তু সেই সব প্রবচন স্ক্যান করে আদতে কি সারমর্ম উদ্ধার করেছে জেনজি? বোঝালেই তারা বুঝছেন নাকি অন্য কিছু ভাবছেন? চলুন আজ দমদম বিধানসভা কেন্দ্র ঘুরতে ঘুরতে দেখি জেনজি বলছে কি। আসুন আমার সাথে। আমি 10-এ 10 দেবো, কারণ এখানে উন্নয়ন খুবই ভালো। পুরো জিরো। অবনতির দিক থেকে তো 10-এ 10 নিশ্চিত, 10-এ 100 দেওয়া যেতে পারে। আপাতত 10-এ 10ই দেবো। লেবারেটি বেশি আছে, সেভাবে ইনকাম নেই, বেকারত্ব বেড়ে চলেছে, তো বেড়েই চলেছে। শিক্ষা তো এখন প্রায় সোনার পাথর বাটিতে পরিণত হয়েছে এই রাজ্যের তৃণমূল সরকারের আমলে। পশ্চিমবঙ্গের বর্তমান সরকার নতুন জেনারেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। চাকরি নেই, 6000-এর উপরে বেশি শিল্পপতিরা, শিল্পীরা আজকে পশ্চিমবাংলা থেকে মুখ ফিরিয়েছে। কার দৌলতে, কাদের জন্য? সেই কর্মসংস্থান আরও বাড়ানোর জন্য যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন। যুব সমাজ বলুন, ছাত্র সমাজ বলুন, আমার এলাকায় আমার পাড়ায় অনুকূল পরিস্থিতি নেই, সমস্তটাই প্রতিকূল। এখানে দাদাকে যখনই ডাকি তখনই আমাদের বাড়ির সামনে আসে, যখনই দরকার হয় তখনই পাই। উন্নতি তৃণমূল নেতাদের শুধু পকেটের উন্নতি, সাধারণ লোকের তো এখানে উন্নতি কিছু নেই। আমরা এতক্ষণ দমদম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে একদম নতুন মানুষ যারা এই যুগ, এই জেনারেশন অর্থাৎ জেন জি, তাদের নানান রকম মতামত শুনলাম তারা কি ভাবছে আগামী দিন সম্পর্কে, কর্মসংস্থান সম্পর্কে। আমাদের তো অবশ্যই চোখ থাকবে আগামী বিধানসভা ভোটের দিকে, আর আপনাদের কিন্তু চোখ রাখতে হবে এবিপি আনন্দে, কারণ এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন জেন জি ভাবছে কি। আজকে খানিকটা বোঝা গেল জেন জি ভাবছে কি, কিন্তু আরও অনেক বিধানসভা কেন্দ্র ঘুরতে হবে এবং নতুন ভোটারদের, নতুন মানুষদের, আগামী প্রজন্মের মতবাদটা আমাদের জানতে হবে, তাদের ভাবনা চিন্তা সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে, কারণ জানতে হবে, বুঝতে হবে যে তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ। তাহলে আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে এবং দেখতে থাকুন জেনজি ভাবছে কি। অতীতে যা ঘটে তা অতীতেই মুছে যায় না, তা আবার আবর্তিত হতে থাকে। যদি সহজ করে বলা যায় তাহলে বলতে হয় ইতিহাস আবর্তিত হয়। এটা কার্ল মার্কস বলেছিলেন। এই দেখুন, কার্ল মার্কসের কথা বললাম বলে আমার মার্কশিট আবার কালো দাগিয়ে দেবেন না কিন্তু। আসলে পরিস্থিতি এখন এমন হয়েছে কোনো কিছু নিছক কোট করতেই ভয় লাগে। ইতিহাসে প্রথম যা ঘটে তা হলো ট্র্যাজেডি, আর সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে প্রহসন। আমরা জেনে নিই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই যাদবপুর বিধানসভা কেন্দ্রের মানুষের মনের মধ্যে কি কাজ করছে। আমি নিজেই লক্ষ্মীর ভান্ডার পাই। আপনাদের যাদবপুর বিধানসভা এলাকার যিনি বিধায়ক, তার দেখা পান? দেখলে মনে হয় না যে উনি খুবই ভালো হচ্ছে। সুযোগ সুবিধা কিছু সাধারণ মানুষ পাচ্ছে না। নারী নিরাপত্তা বিষয়ে আপনার কি বক্তব্য? পানীয় জল নিয়ে আপনাদের কোনো অভিযোগ আছে? কর্মসংস্থান নেই, কোনো নিরাপত্তা এই শাসক দল থেকে নেই। বৃষ্টি হলে তো বলার কথাই নেই। দুর্নীতিটা আরো বেশি মারাত্মক পরিমাণে ছেয়ে গেছে। আমাদের কাছে সবার আগে দেশের সম্পদ। এখানকার যারা রাজনৈতিক নেতা নেত্রী আছেন তাদের কথাগুলো কিন্তু আমরা আমাদের নোটবুকে তুলে রাখবো। আমরা আগেও যেমন ভবিষ্যতেও এই বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের কাজ। আমাদের সরকার আসলে অবশ্যই মানবিকভাবে প্রত্যেকটা বিষয়ই খতিয়ে দেখবে। ওরা চেষ্টা করছে ওদের মতন প্রচার করতে, আমরা চেষ্টা করছি আমাদের মতন প্রচার করতে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে প্রায়শই ছাত্র আন্দোলন, ছাত্রদের প্রতিবাদ, বিভিন্ন বিষয় নিয়ে সেই প্রতিবাদ চলে এবং কখনো কখনো সেই প্রতিবাদ এবং প্রতিবাদের আঁচ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ায়। মানুষের মনে প্রতিবাদের সুর ভয়ঙ্কর।
যারা মনে করেছিল যে একটা পরিবর্তন হয়ে গেলে বুঝি কি লাভ হবে, তারা বুঝেছে পরিবর্তনে কি সর্বনাশ হচ্ছে। তৃণমূল সেখানে কখনো আছে কখনো নেই, কখনো তারা কম্প্রোমাইজ করে চলে, সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড এখানে চলছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তথাকথিত উগ্র বাম এবং বাম তারা আর কাউকে ঢুকতেই দেবে না। সূত্রের খবর, এসআইআর খসড়া তালিকায় যাদবপুর থেকে বাদ গেছে 54,184 জনের নাম। এসআইআর শুনানিতে ডাকা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যকেও, আর সেই নিয়ে ভোটের আগে যাদবপুর সরগরম। ভোটের দিন দুপুরবেলা 1টা-1:30টার পরে এই যে ভূতের নৃত্য হয় ভোটার লিস্টের, এটা নির্ভুল ভোটার তালিকা নয়, এই নামগুলো বাদ যাওয়া উচিত। ভোটার লিস্টে যদি মৃত ভোটারের নাম থেকে থাকে তার দায় এবং দায়িত্ব নির্বাচন কমিশনের ছিল। সুজনবাবু যখন 2016-তে জিতেছিলেন তখন যাদবপুরে কি ছিল? এই সুজনবাবু এই 2021-এ প্রায় 40,000 ভোটে হেরেছে, তখন তো তিনি বলেননি। এখানে বামফ্রন্টকে পিছনে রেখে আমরা দ্বিতীয় স্থান অর্জন করেছি এবং আমাদের থেকে তৃণমূলের ব্যবধান মাত্র 17,500 ভোটের। এই এসআইআর প্রক্রিয়াতে তুমুল তর্ক বিতর্ক চলেছে বিভিন্ন রাজনৈতিক মহলে। ইচ্ছাকৃতভাবে মানুষকে হেনস্থা করে ভোটার লিস্ট থেকে বাদ দেবার যে চেষ্টা নির্বাচন কমিশন করছে বকালমে বিজেপি, সেটা বিপজ্জনক। ফলস ভোটটা বন্ধ হলো, সুতরাং আমাদের জয়ের পথ এখানে একেবারে সুগম। আমরাও তো চাই যে ভোটের লিস্টটা সেটা সুচারুভাবে হওয়া দরকার। 2024 সালে সমীক্ষা বলছে পর্যটন থেকে ভারতবর্ষে ব্যবসা হয়েছে প্রায় $22 মিলিয়ন। শুধুমাত্র বিদেশি পর্যটক নয়, দেশের মধ্যে মানুষ ঘুরে বেরিয়েছেন প্রচুর। শুধু কেরল, মহারাষ্ট্র, রাজস্থান, কাশ্মীর নয়, ইউপি এবং তামিলনাড়ুতেও মানুষজন ঘুরতে গিয়েছে। এই সমস্ত কিছু দেখে শুনে মন ভালো হলেও নিজের রাজ্যের জন্য মনটা খারাপ হয়ে যায়। অথচ আমাদের রাজ্যে যথেষ্ট সম্ভাবনা আছে, ইতিহাস থেকে পাহাড়, জঙ্গল, সমস্ত কিছু। এমনকি কেরলের ব্যাক ওয়াটারের সঙ্গে পাল্লা দেওয়ার মতো সুন্দরবনের খাঁড়িও আছে, সমুদ্রও আছে। নেই শুধু ইচ্ছে, না ছিল সিপিএম আমলে, না আছে এখন। আমি আপনার প্রশ্নটাকে অস্বীকার করবো না, আরো তুলে আনার স্কোপ ছিল। যদিও সুন্দরবনটা ম্যাপে এসছে, পাহাড়টা খুব ভালোভাবে ম্যাপে এসছে, কিন্তু আরো অনেক আসার মতো সুযোগ ছিল। ভারতবর্ষেও ট্যুরিজমের অপার পোটেনশিয়াল আছে। বাংলা পথ দেখিয়েছে ভারতবর্ষে। আমরাই প্রথমে ট্যুরিজমকে ইন্ডাস্ট্রির দরজা দিয়েছি। আজকে বাংলার প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে শ্রীমতী মমতা ব্যানার্জি সরকার হোমস্টের ব্যবস্থা করেছে। কিভাবে? মুখে নয়, তাদেরকে টাকা দিয়েছে। আপনি উত্তরবঙ্গে যান, সমস্ত রোজ রোজ নতুন নতুন ট্যুরিস্ট স্পটের আবিষ্কার হচ্ছে। সুন্দরবন 10 বছর যেখানে ছিল সেখানেই পড়ে আছে। পুরুলিয়া যেখানে ছিল সেখানে পড়ে আছে। ধরুন বকখালি, সেখানে আরো অনেক কিছু করা যেতে পারে। ভারতবর্ষে যে আমাদের ট্যুরিজম মিনিস্ট্রি, তার সঙ্গে যোগাযোগ করা, এবং আমাদের পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার, তারাও কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমান তাল মিলিয়ে এটাকে যদি বাইরে প্রমোট করার চেষ্টা করেন, আমার মনে হয় যে ট্যুরিজম ক্ষেত্রটা আরো বেশি উন্নতির সম্ভাবনা আছে, এটুকু বলতে পারি। সামনে নির্বাচন আসছে, কেন্দ্রীয় যে বাজেট সেখানে জিএসটি কমেছে, কোনো সুবিধা হয়েছে? কেন্দ্রীয় সরকার যখন এইগুলো জিএসটি কে কমাবার একটা পরিকল্পনা নেয়, তার আগে এই পুঁজিপতি এবং কিছু ব্যবসায়ীকে এই খবরটা তাদের কাছে আগেই পৌঁছে যায়। তারা মার্কেটটাকে নিয়ন্ত্রণ করে একটু দরটা একটু বাড়িয়ে দিয়ে তারপরে জিএসটিটা কমলে পড়ে মানুষ, কোনো সাধারণ মানুষ কোনো তার এফেক্ট পায় না। নারী নিরাপত্তা বিষয়ে আপনার কি বক্তব্য? কাজের সূত্রে ধরো কলকাতায় থাকি, তো সকালকার কোনো ব্যাপার না, রাতে করেও আসছি, অনেক মেয়েও তো দেখছি রাতে করে, কোনো অসুবিধা নেই। যাদবপুর এলাকায় পানীয় জল নিয়ে আপনাদের কোনো অভিযোগ আছে বা কোনো সমস্যা আছে? আগে সেই আয়রন মার্কা জল, এখন সেই গার্ডেন রিচ জলের পর থেকে ফাটাফাটি জল। এখন জলের যে জল আগে কি হতো, আগে হট করে জল শেষ হয়ে যেত, এখন সেই সমস্যাটাও নেই। ইল্লিগাল বাড়ি হয়ে যাচ্ছে, 2তলা হওয়ার জায়গায় সেখানে 3তলা 4তলা করে হয়ে যাচ্ছে। জল কমে যাচ্ছে, জল মানুষ পাচ্ছে না, আর জল কিনে খেতে হচ্ছে। জনগণের বার্তা যাবে কত দূর, নির্বাচনের আগে ভাবছে যাদবপুর। আজকে আমার সফর এখানেই শেষ করলাম। গণতন্ত্রের বিকল্প একমাত্র গণতন্ত্রই। গণতন্ত্রে প্রশ্ন করা অধিকার নয়, কর্তব্যও বটে। আজ এই যাদবপুর বিধানসভা কেন্দ্রে আমি আমার কর্তব্য করলাম। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।